এইচআইভি যে ভাইরাসটা এটা কিভাবে মানুষের দেহে প্রবেশ করে? মানুষের শরীরে অনেকভাবেই প্রবেশ করে। একটা তো এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কাদের মধ্যে এই বিষয়গুলো হওয়ার চান্সেস সবথেকে বেশি? প্রেগনেন্সিতে ছড়াতে পারে, মায়ের কাছ থেকে বাচ্চাতে, ব্রেস্ট ফিডিং আচ্ছা, ব্রেস্ট ফিডিং এ সেই সময় ছড়াতে পারে। যাদের এই ধরনের ট্রিটমেন্ট যাদের চলছে তারা কি কোনোদিন বিয়ে করতে পারে? হ্যাঁ, এটা একটা খুব কমপ্লেক্স প্রশ্ন। শেষে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে ভাইরাস থেকে দূরে থাকতে আমাদের কি করা উচিত? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচআইভি এবং এইডস। 2024-25 একটা রিপোর্ট অনুযায়ী বর্তমানে এইচআইভি এইডস এর আক্রান্ত সংখ্যা দিনের পর দিন কমছে। এমনটাই আমরা 2024-2025 রিপোর্টে দেখতে পাচ্ছি। কিন্তু এখনো কিন্তু বিষয়টা শূন্য হয়ে যায়নি। আমরা চাই যে এই যে রোগ বা এই ভাইরাসের যে অ্যাটাক তার থেকে আপনারা যেন দূরে থাকেন এবং তার কারণেই আজকে আমাদের এই অনুষ্ঠান, যাতে আপনাদের সচেতন করতে পারি, জানাতে পারি কিভাবে এইডস রোগটা ছড়ায়, এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি এবং এর চিকিৎসা কি। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। এইচআইভি এইডস বর্তমানে সংখ্যাটা অনেকটাই কমের দিকে, কিন্তু এখনো জিরো হয়ে যায়নি। এখনো বহু মানুষ বিভিন্ন জায়গায় আক্রান্ত হন। তো প্রথমে যেটা জানতে চাইবো যে এইচআইভি এবং এইডস এই দুটো বিষয় কি? এইচআইভি হচ্ছে ভাইরাসটার নাম, যেটার নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। যখন ইনফেকশনটা কারো হয় আর্লি স্টেজে, সেটাকে এইচআইভি ইনফেকশন বলে। আর এইডস হচ্ছে অ্যাকিউয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা একটা সিনড্রোম, মানে কতগুলো রোগের সমষ্টি। মানে অ্যাডভান্স স্টেজে, যেহেতু এইচআইভি যখন অ্যাডভান্স স্টেজে পৌঁছে, অনেক অপরচুনিস্টিক ইনফেকশন হয়। তো সেটা টিউবারকুলোসিস হতে পারে, টক্সোস্প্লাজমোসিস, সাইটোমেগালো ভাইরাস, অনেক ইনফেকশন হয়, ক্যান্ডিডা, নিমোসিস্টিস ক্যারিনি ইনফেকশন, নিউমোনিয়া। তো তখন না পেশেন্টের অনেকগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া মানুষকে অ্যাটাক করে, কারণ ইমিউন সিস্টেমটা খুব দুর্বল হয়ে পড়ে। তো সেই জন্য ওটাকে এইডস বলে। সেটা অ্যাডভান্স স্টেজ অফ দ্য ডিজিজ। আচ্ছা, তো এই যে এইচআইভি যে ভাইরাসটা এটা কিভাবে মানুষের দেহে প্রবেশ করে? মানুষের শরীরে অনেকভাবেই প্রবেশ করে। একটা তো এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ইন্টারকোর্সের সময় এটা শরীরে প্রবেশ করে, এবং ভ্যাজাইনাল বা অ্যানাল ইন্টারকোর্সের সময় এটা বেশি, এবং ওরাল সেক্সের সময় এটা কম প্রবেশ করে ব্লাড স্ট্রিমে। কিন্তু যদি মুখের মধ্যে কোনো ঘা থাকে, মাড়িতে কোনো ইনফেকশন থাকে, মানে কোনো কাটা থাকে, সেখানে সেক্ষেত্রে এটা হতে পারে। তবে সাধারণত টাচিং বা হাগিং বা কিসিং এইগুলোতে এটা কিন্তু শরীরের মধ্যেই ভাইরাসটা ঢোকে না। আচ্ছা, বা কারো খাবার খাওয়া হলো, সেই খাবার থেকেও ঢুকবে না, কারো বাসনপত্র থেকে। এবং একজন এইচআইভি আক্রান্ত মানুষকে মশা কামড়েছে, সেই মশাটা আরেকজনকে গিয়ে কামড়াচ্ছে, সেভাবেও ছড়ায় না। আচ্ছা, মশা কামড়ায় একটা এইচআইভি আক্রান্ত মানুষের গায়ে যদি মশা বসে এবং সে যদি কামড়ে রক্ত শোষণ করে এবং অন্য একজন সুস্থ, না, সেটার কোনো এভিডেন্স নেই। আচ্ছা, সেটার কোনো এভিডেন্স নেই, না, সেটা ভাবে ছড়ায় না। আচ্ছা, বা ইনফেক্টেড পেশেন্টের শরীরে কোনো নিডল ইনজেকশন দেওয়া হয়েছিল, সেই ইনজেকশনটা আরেকজনের কাছে ইউজ করা হলো আরেকজনের শরীরে, তাহলে সেইভাবে ছড়াতে পারে। ব্লাড প্রোডাক্টস বা ব্লাড ট্রান্সফিউশন, কারো একটা এইচআইভি ইনফেক্টেড পার্সনের, সেটা স্ক্রিন করা হলো না বা ভালো করে টেস্ট করা হলো না, সেইভাবে ছড়াতে পারে। বা প্রেগনেন্সিতে ছড়াতে পারে, মায়ের কাছ থেকে বাচ্চাতে, ব্রেস্ট ফিডিং, আচ্ছা, ব্রেস্ট ফিডিং সেই সময় ছড়াতে পারে। আচ্ছা, তো এইভাবে ছড়ায়। তো অনেকে ওই সেলুনে যে আমরা যখন শেভ হতে যাই বা চুল দাড়ি কাটতে যাই, সম্ভাবনা খুবই কম, তবে আচ্ছা, অসম্ভব নয়। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে সাধারণভাবে তো আমরা সেই লোকগুলোকে দেখে বুঝতে পারবো না যে উনার এইডস বা এইচআইভি আছে। এরকম কোনো মানে সিম্পটমস কি দেখা যায়? বাহ্যিক কোনো লক্ষণ কি আমরা দেখতে পাই? ডাক্তাররা কিছু কিছু জিনিস হয়তো দেখে বুঝতে আচ্ছা, পারেন। আচ্ছা, আচ্ছা, যেমন মুখের মধ্যে সাদা সরের মতো লেয়ার, ওরাল ক্যান্ডিডিয়াসিস। আচ্ছা, বা একটা মানুষকে আপনি কিছুদিন আগে দেখেছেন সুস্থ স্বাভাবিক, খুব র্যাপিড ওয়েট লস হয়েছে, তাহলে ডাক্তাররা হয়তো বুঝতে পারেন বা সন্দেহ করতে পারেন কিছুটা গোলমাল হয়েছে, মানে কোনো একটা ইমিউনিটির ডেফিসিয়েন্সি কিছু হচ্ছে আর কি তার শরীরে। সেটা কোনো একটা খারাপ কিছু অসুখ হচ্ছে কিনা সেটাও দেখতে হয়। এবং
হিস্ট্রি নিতে হবে যে পেশেন্টের কিছু এক্সপোজার আছে কিনা, এরকম যে শরীরে ভাইরাস ঢোকার রাস্তা কিছু ছিল কিনা, সে হিস্ট্রি নিতে হবে। আর সিমটমসের মধ্যে যদি বলতে হয় তাহলে কিন্তু এইচআইভি ভাইরাসের কোনো সিমটম নেই। ভাইরাস যদি শরীরে কারো ঢোকে, ক্রনিক একটা জ্বর থাকতে পারে, পুরনো জ্বর, রাত্রিবেলা ঘাম দিতে পারে, ওয়েট লস হতে পারে, ডায়রিয়া হতে পারে, পুরনো একটা কাশি, যেহেতু ওই এই টিউবারকুলোসিস হতে পারে এইচআইভি আক্রান্ত পেশেন্টদের, বা নিউমোসিস্টিস ক্যারিনি নিউমোনিয়া ইনফেকশন, সেটা থেকেও হতে পারে। তো আচ্ছা। এই আর কি, মানে সিমটমস গুলো এই ধরনের সিমটমস হয়। বুঝতে পেরেছি। মানে যে কোনো জিনিসই তার চট করে ধরে যাবে, সেটা সর্দি হতে পারে, কাশি হতে পারে, হ্যাঁ, সেটা টিবির হয়ে যাবে, মতন রোগও হতে পারে। আসলে হতে কি পারে। হয়, এই ভাইরাসটা যখন আমাদের শরীরে ঢোকে, আমাদের CD4 বলে সেলস আছে, হুম। যারা ইমিউনিটি, হুম। যুদ্ধ সৈনিক, হুম, হুম, তো তাদের মধ্যে ঢুকে যায়, আচ্ছা। ঢুকে তার মধ্যে রেপ্লিকেট করে, সেই সেলসগুলোকে নষ্ট করে দেয়। এবং যখন এই CD4 কাউন্ট অনেক কমে যায়, সিভিয়ার রেটসের ক্ষেত্রে যেটা হয় সেটা বলছি লেস দ্যান 200 পার মাইক্রোলিটার এরকম নেমে যায়, মানে এতটাই কমে যায় কাউন্ট। এবং তার জন্য এই অপরচুনিস্টিক ইনফেকশনগুলো জন্য শরীরে ঢোকে, যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া যাদের কথা বলছি, যেগুলো আমরা নর্মালি আমরা প্রোটেক্ট করতে পারি, হ্যাঁ, ওনারা পারেন না, না, কারণ ইমিউন সিস্টেমটাই নষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, এটা মানে কাদের মধ্যে এই বিষয়গুলো হওয়ার চান্সেস সব থেকে বেশি? 1 নম্বর হচ্ছে সেক্স ওয়ার্কার্স, যারা, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি, বা হেলথ ওয়ার্কার্স, ইনফেক্টেড পেশেন্টের নিডল অপারেশনের সময় সেটা প্রিক হওয়ার চান্স এগুলো অত্যন্ত বেশি, বা থ্যালাসিমিয়া পেশেন্ট যাদের রেকারেন্ট ব্লাড দিতে হচ্ছে, রিপিটেড ব্লাড দিতে হচ্ছে, ব্লাডের মাধ্যমে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, বা যারা ওভার এনথুসিয়াস্টিক কিছু লোকজন আছেন, যারা আহ, বিভিন্ন সময় এক্সপ্লোর করতে চান বিভিন্ন সেক্সুয়াল অ্যাক্টিভিটি, আচ্ছা। তাদের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এই মানে এই যে এইডসটা যে হয়েছে বা এইচআইভি আমার শরীরে বাসা বাঁধছে, আমি কোন ধরনের টেস্ট করলে আমরা এটা বুঝতে পারবো? এক্সপোজারের 3টে ক্যাটাগরি হয়, মানে এক্সপোজারের পরে আপনি সময়টাকে যদি ভাগ করেন 8 দিন থেকে 18 দিন, এরকম যদি ভাগ করেন, এই সময়ের মধ্যে ওই এইচআইভি আরএনএ টেস্ট করলে পিসিআর পদ্ধতিতে, যেটা আচ্ছা। ন্যাট পদ্ধতি বলা হয়, সেই পদ্ধতিতে করা যায়। এটা এক্সপেন্সিভ, এটা খরচ সাপেক্ষ। আচ্ছা। আর একটা আর একটা পরীক্ষা আছে যেটা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, এবার 4th স্টেজ টেস্ট বলা হয়। এই টেস্টটা মোটামুটি 18 দিন থেকে 30 দিনের মধ্যে পজিটিভ চলে আসে। এটাই কম খরচ, এটাই সব জায়গায় করা হয়। আচ্ছা। আর একটা আছে অ্যান্টিবডি টেস্ট, সেটা 23 দিন থেকে 90 দিনের মধ্যে পজিটিভ আসে, মানে পরেও সেটা করা, যেটা খরচা আরো কম। আচ্ছা। তো কম্বিনেশন অফ অল টেস্ট ইজ বেস্ট, সেটা খরচা একটু বেশি। তো আজকাল এইচআইভি টেস্ট করার কিটও কিনতে পাওয়া যায়, আচ্ছা। ব্লাড ড্রপ দিলে সেখানে পজিটিভ নেগেটিভ বলে দেয়, আচ্ছা। সেটাতেও করা যায়। তবে বেস্ট হচ্ছে এই 4th জেনারেশন বা 4th স্টেজ যে টেস্টটার কথা বলছিলাম, যে কম্বাইন্ড অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি টেস্ট, এটা সবচেয়ে ভালো। এবার কেউ যদি এইচআইভি আক্রান্ত হন, মানে আহ, তিনি মানে মানে তাকে কিভাবে আর কি চিকিৎসা করা হয় আর কি? এইচআইভির সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হয়, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি আছে, অ্যান্টিভাইরাল থেরাপি, সেটা খেতে হয়। আসলে এইচআইভি ভাইরাসটা রেট্রোভাইরাস, আচ্ছা। এই লাইফ লং এই অ্যান্টিভাইরাল খেতে হয়, আচ্ছা। এবং যত তাড়াতাড়ি ডিটেকশনের পর শুরু করবে তত ভালো। আচ্ছা। একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস হয়, আপনার ব্রিক হয়ে গেল, আপনি জানেন না পজিটিভ কি নেগেটিভ, ওষুধ শুরু করে দিলেন। আচ্ছা। সেক্ষেত্রে যদি পজিটিভ হয়, সেটা পজিটিভ রিপোর্ট আসতে একটু দেরি হয়, হুম। অনেক সময় মনে হয় যে নেগেটিভ এসে গেল, বন্ধ করে দেয়, সেটা করলে হবে না, আরো আচ্ছা। কিছুদিন পর রিপিট আরেকটা টেস্ট করতে হবে, আচ্ছা। কারণ ওষুধটা খাচ্ছে বলে ভাইরাসটা হুম। পজিটিভ নেই, হুম। পরে আবার পজিটিভ হতে পারে, বেশ কিছুদিন খেতে হয়। তবে ওষুধ খেয়ে গেলে, ট্রিটমেন্ট করে গেলে নিয়ার নর্মাল অ্যাক্টিভিটিতে থাকা যায়। আচ্ছা। আর যাদের আরো অন্যান্য অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস গুলো হয়েছে, এই যে ইনফেকশনস গুলো, টিউবারকুলোসিস, হ্যানাত্যানা, এগুলোর কথা বলছিলাম, সেগুলো যা যা যেরকম ট্রিটমেন্ট আছে সেরকম, টিবি হলে তাহলে টিবির ওষুধ খেতে হবে অ্যান্টিরেট্রোভাইরালের সাথে, নিউমোসিস্টিক ক্যারিনি নিউমোনিয়া হলে তারও আলাদা ওষুধ আছে, সেই ওষুধটাকে খেতে হবে। কিন্তু এইচআইভি ট্রিটমেন্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে খুব ভালো হয়। আচ্ছা। ওখানে আমি উল্টো দিকের, আমাদের ওখানে উল্টো দিকে হোস্টেলই ছিল আর কি, বেশিরভাগ হোস্টেল থাকতাম মেডিকেল কলেজে, আচ্ছা। আচ্ছা। বলে ওখানে অনেক পেশেন্ট যায়, আমরা জানি এই ব্যাপারটা, ওখানে টেস্টগুলো ফ্রিতে হয়ে যায়। আচ্ছা। আচ্ছা, এবার যেটা অ্যাক্সিডেন্টাল কেস ঘটে, যেটা আমি হেলথ ওয়ার্কারদের কথা বলছি, যে তারা
একজন পেশেন্টের হয়তো ব্লাড কালেক্ট করেছেন, তিনি জানেন না তার এইচআইভি আছে এবং সেই নিডলটা তার হাতে প্রিক হয়ে গেল। এবার পরে তিনি টেস্ট করলেন, জানতে পারলেন বোধহয় এরকম তো নিয়মই আছে যখনই একটা কিছু প্রিক হয়ে যায় তখনই সঙ্গে, সঙ্গে টেস্ট করতে হয়। তো এই যে পেশেন্টরা যদি এরকম ঘটনা ঘটে যে এইচআইভি কোনো একটা পেশেন্টকে পেশেন্ট থেকে ব্লাড নিয়েছে এবং সেই ব্লাডের নিডলটা তার হাতে ফুটে গেল। তো এইবার তারপরে তার কি করণীয়? এবং সেটা কি মানে সে কি একেবারে এইচআইভি আক্রান্ত হয়ে গেল? মানে এটা থেকে না, আর হ্যাঁ? ওই মানুষটার এইচআইভি যার যার নিডলটা ওনার হাতে ফুটেছে, হুম, হুম। তার তো এইচআইভি ভাইরাসটা তার শরীরে থাকতে হবে। তার ব্লাডটা নিয়ে ইনস্ট্যান্ট টেস্ট করে দেখানো যেতে পারে ওনার হুম, ব্লাডটা হুম, পজিটিভ ছিল কিনা। হুম। তাহলে তো জানা হয়ে গেল। আর যদি পজিটিভ থাকে? পজিটিভ থাকলে তাহলে ওষুধ শুরু করে দিতে হবে তো। আচ্ছা। এতে পজিটিভ হওয়ার চান্স থাকলো তাহলে। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা কি উনি নরমাল লাইফ আর ফিরে পাবেন না? হ্যাঁ, ওষুধ খেলে ওনার এইচআইভি নাও হতে পারে। নিডল প্রিক হলেও না আমি এইচআইভি নাও বলছি হতে যে পারে। উনার এইচআইভি আছে। হ্যাঁ, সেই নিডলটা উনার প্রিক হয়েছে। হ্যাঁ, হ্যাঁ? তো এইচআইভি তো ঢুকে গেল ভিতরে। ঢুকে গেল, হ্যাঁ? কিন্তু নিডল এইচআইভি ইনফেক্টেড নিডল প্রিক হলেই যে এইচআইভি হবে তারও কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, নাও হতে পারে। আচ্ছা, আচ্ছা, কিন্তু অ্যান্টিরেট্রোভাইরাল শুরু করে দিতে হবে। পোস্ট আচ্ছা, এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আচ্ছা, শুরু করে দিতে হবে। শুরু করে যেতে হবে। পজিটিভ আসলো কিনা দেখতে হবে। ৯০ দিন অবধি বা ম্যাক্সিমাম ৬ মাস অবধি টেস্ট করে দেখতে হবে পজিটিভ আসছে কিনা। আচ্ছা। যখন না আসে তখন ভাবা যাবে ওষুধ বন্ধ করবো কিনা। নাও হতে পারে যে কারো এইচআইভি আক্রান্ত, তার যে নিডল ফুটে গেলেই যে এইচআইভি হয়ে যাবে তার কোনো মানে নেই। আচ্ছা। বডির তো নিজস্ব কোনো প্রতিরোধ ক্ষমতা, নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ব্লাড ঢুকতে হবে, নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভাইরাস থাকতে হবে, ভাইরাস লোড সেরকম থাকতে হবে, তবেই তো হবে। তো এটা খুব একটা চিন্তার বিষয় যে যারা ধরুন যে সমস্ত হেলথ ওয়ার্কাররা সারাক্ষণ এই কাজগুলো করে যাচ্ছেন, তারা তো জানেন না যে কার শরীরে কি জীবাণু আছে। তারা তো যদিও প্রচন্ড মানে সাবধানতা অবলম্বন করেই এই কাজগুলো ওরা করেন। কিন্তু তবু অ্যাক্সিডেন্টের তো মানে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয়। যেকোনো সময় মানে যে কারো হতে পারে আরকি। এক্স্যাক্টলি। আচ্ছা। তো এবার যেটা ঘটনা হচ্ছে যে এই যাদের এই ধরনের ট্রিটমেন্ট যাদের চলছে, তারা কি কোনোদিন বিয়ে করতে পারে? মানে হ্যাঁ, এটা একটা খুব কমপ্লেক্স প্রশ্ন। হ্যাঁ, অনেকের দেখা যায় যে এইচআইভি আছে এরকম পাত্রীও পেয়ে যান। আচ্ছা। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারা তো এটা সন্তান ধারণ করতে সন্তান ধারণ করার ক্ষেত্রে একটা খুব বড় চ্যালেঞ্জ। তবে অনেক অনেক কিছু আজকাল ব্যবস্থা বেরিয়েছে যে সেই প্রেগন্যান্সি সেই সময় অ্যান্টিরেট্রোভাইরাল ইত্যাদি দিয়ে সেসব ব্যবস্থা করা। তবে হ্যাঁ, বাচ্চার তো হওয়ার একটা চান্স থাকে। এটা একটা গুরুতর বিষয় আরকি। সেখানে কিছু করা যায় না। আচ্ছা এমন কি কোনো পেশেন্ট বা রোগী আছেন যার এইচআইভি হয়েছিল কিন্তু এখন তিনি একদম নরমাল লাইফ লিড করছেন বা তার এরকম অনেক লোকই আছেন যে আচ্ছা, ওষুধ খেয়ে যান, তার লাইফ একদম নিয়ার নরমাল। বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারবেন না এইচআইভি আছে। আচ্ছা, আচ্ছা। সুন্দর চেহারা, ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, বেড়াতে যাচ্ছেন, ফ্যামিলি আছে, কোনো প্রবলেম নেই। শেষে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে ভাইরাস থেকে দূরে থাকতে আমাদের কি করা উচিত? যাতে ও আমরা ২০২৫-২৬ সালে যে রিপোর্টটা বেরোবে সেটাতে যেন আমরা দেখি যে আরো 30-50% যেন এই আ রোগীদের সংখ্যা কমেছে আরকি। কি করতে পারি আমরা? ৫ টা জিনিস, সেই বেশ। আমার ৫ টা জিনিস আমি যে জিনিসটা বলি। হুম, একটা হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে। হুম, ২ নম্বর, ব্লাড ট্রান্সফিউশনের আগে ডাবল সিওর হতে হবে। যে হাসপাতালে গিয়ে ব্লাড নিচ্ছেন তাদের জিজ্ঞেস করা, দরকার পড়লে সেই ব্লাডটাও আবার টেস্ট করে নেওয়া, সেই ব্লাডের মধ্যে কোনো জীবাণু আছে কিনা। হুম। ৩ নম্বর, যখনই ইনজেকশন নেওয়া হচ্ছে এনশিওর করা যে নতুন নেদে সিরিঞ্জ, নিডল হুম, ইউজ করা হচ্ছে কিনা, ডিসপোজেবল, হুম, এবং সেটা সব ক্ষেত্রে, সব হুম, আর্থসামাজিক অবস্থাতেই সেটা ফলো করতে হবে। ৪ নম্বর, যদি সেরকম সন্দেহ হয় যে এইচআইভি ভাইরাস ঢুকছে, তাহলে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস শুরু করে দিতে হবে। আমি যেখানে বললাম স্কুল অফ হুম, ট্রপিক্যাল হুম, মেডিসিনে হুম, পাওয়া যায়, আমাদের দেশে এখানে পাওয়া যায়। প্রাইভেট জায়গাতেও অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে। সেটা শুরু করে দিতে হবে এবং টেস্ট করতে হবে। একবার টেস্ট করে নেগেটিভ এলে মানে শান্তি হয়ে বসে থাকলে হবে না। আপনাকে রিপিটেড সেটাকে টেস্ট করতে হবে। আর ৫ নম্বর, প্রেগন্যান্সিতে যাদের এইচআইভি আছে সেটা খুব ইম্পর্টেন্ট যে বাচ্চার হতে পারে। সেক্ষেত্রে ক্লোজ মনিটরিং এ থাকা যাতে বাচ্চার এইচআইভিটা এভয়েড করা যায়। থ্যাংক ইউ ডাক্তারবাবু। এত সুন্দরভাবে আমাদের পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা চিকিৎসা সংক্রান্ত হতে পারে বা অন্যান্য যেকোনো প্রশ্ন হতে পারে। আপনারা লিখে জানান কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর এইরকম যদি আরো কোনো বিষয় নিয়ে আপনারা শুনতে চান বা ইচ্ছুক হন
তো সেটাও আপনারা আমায় হোয়াটসঅ্যাপ করতে পারেন। একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করুন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো দিন সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।